ভালোবাসা, নতুন সম্পর্ক, নতুন জীবনের শুরু। আর সেই নতুন জীবনের শুরুতেই ভয়াবহ এক হত্যাকাণ্ড। ভারতের মেঘালয়ের পাহাড়ি সৌন্দর্যের মাঝে কিছুদিন আগে ঘটে গিয়েছিল গা হিম করা এমনই এক ঘটনা, যেটা শোনার পর আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ব্লগে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সোনাম ও রাজা রঘুবংশের হানিমুন পরিণত হয়েছিল মৃত্যু মঞ্চে। কিভাবে এক নববধূ যাকে সবাই সুখী গৃহিণী ভেবেছিল, সেই মেয়েই পরিণত হলো ঠান্ডা মাথার ঘাতকে। ঘটনা শুরু হয় মধ্যপ্রদেশের ইন্দোরে, যেখানে তাদের বিয়ে হয়। পারিবারিকভাবে হওয়া এই বিয়েতে কেউ কল্পনাও করতে পারেনি এই দম্পতির হানামিনায় ঘটবে এমন এক অন্ধকার ঘটনা, যার শেষ হবে মৃত্যু আর বিশ্বাসঘাতকতায়। বিয়ের কিছুদিন পরেই দুজন পাড়ি জমায় ভারতের অন্যতম সুন্দর স্থান মেঘালয়। পাহাড়, ঝর্ণা আর সবুজের মাঝে কাটানোর কথা ছিল তাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের। কিন্তু হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন বন্ধ, কোনো খোঁজ নেই। 11 মে 2025 রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশীর বিয়ে হয় এবং 23 মে 2025 সালের দুপুরে তারা নিখোঁজ হয়ে যায়। শুরু হয় পুলিশের তল্লাশির কাজ। আর সেই তল্লাশিতে বেরিয়ে আসে এমন এক রহস্য, যা শুধু পরিবারই নয়, পুরো দেশকে হতবাক করে দেয়। আসলে কি ঘটেছিল সেই ঘটনায়? স্বামী রাজা রঘুবংশীর মরদেহ উদ্ধার করা হয় এক গভীর ঘাট থেকে, কিন্তু তখনও নিখোঁজ ছিল সোনাম রঘুবংশী। কোথায় ছিল নববধূ সোনাম রঘুবংশী? তিনি তো তখনও নিখোঁজ। পরে ঘটনার প্রেক্ষিতে সামনে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্য। ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়েছিল প্রতারণা, পরিকল্পিত খুন আর নিষ্ঠুরতার এক নির্মম ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো ঘটনার আদ্যপ্রান্ত। কী ছিল আসল কারণ, কারা ছিল জড়িত, আর কিভাবে ধরা পড়ল সেই অপরাধীরা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এমন ট্রু ক্রাইম কেস দেখতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওর সকল ধরনের ইনফরমেশন আমি নিয়েছি বিভিন্ন ধরনের ভারতীয় ইউটিউব চ্যানেল, নিউজ মিডিয়া এবং নিউজ পেপার থেকে। চলুন শুরু করা যাক এই ভয়াবহ রহস্য উদ্ঘাটনের যাত্রা। 11 মে 2025 রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশীর বিয়ে হয় এবং 23 মে 2025 সালের দুপুর থেকে তারা নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই মেঘালয় নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় শুরু হয়ে যায়। ভারতীয়রা মেঘালয়ের মতো শান্তপ্রিয় জায়গার মানুষদেরকে আনসিভিলাইজড, হিংস্র এবং নানা ধরনের বুলি করা শুরু করে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জন্য মেঘালয়ের পুলিশের উপর চাপ বেড়ে যায়। মেঘালয়ের পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য অনেকগুলো টিম তৈরি করে এবং তারা ইনভেস্টিগেশনের কাজ শুরু করে দেয়। 24 মেতে সোহারিমে পড়ে থাকা বেয়ারিশ স্কুটি ছিল এই কেসের প্রথম ক্লু। পুলিশ ইনভেস্টিগেট করে জানতে পারে যে এই স্কুটিটি রাজাই ভাড়া করেছিল, কিন্তু তারা এইটা জানতে পারে না যে এই স্কুটি সোহারিমে কী করে আসলো, কারণ আশেপাশে ছিল না কোনো সিসিটিভি। এরপর পুলিশের একটি টিম সোহারিমের আশেপাশে সার্চ শুরু করলো এবং আরেকটি টিম এই কাপলের হানিমুন ট্রিপের ডিটেলস গ্যাদার করা শুরু করে। এই ইনভেস্টিগেশনের মাধ্যমে পুলিশের সিসিটিভি ফুটেজে দুই জায়গায় রাজা ও সোনামকে দেখতে পায়। প্রথমটি দেখতে পায় তারা যেখানে প্রথম চেক ইন করে এবং দ্বিতীয় সোহরার মানহা হোটেলে। এরপর সিসিটিভি ফুটেজ কালেক্ট করে পুলিশ অ্যানালাইসিস করা শুরু করে এবং পুলিশ হোটেলে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সেদিন এই কাপল এই মানহা হোটেলে এসেছিল ঠিকই, কিন্তু কোনো রুম খালি না থাকায় তারা শুধু লাগেজগুলো লকারে রেখে মাওলাখিয়াতের উদ্দেশ্যে বের হয়ে যায়। ঠিক এখান থেকেই পুলিশের ইনভেস্টিগেশন সোহারিম থেকে চলে যায় মাওলাখিয়াতের দিকে। মাওলাখিয়াতকে মেঘালয়ের শেষ গ্রামও ধরা যায়। এই গ্রামটি নংরিয়া যাওয়ার অ্যাক্সেস পয়েন্ট। এই শান্ত ছোট্ট গ্রামটিতে কোনো সিসিটিভি ছিল না। এই অবস্থায় যখন গ্রামের লোকজনকে জিজ্ঞেস করা হলো, কিন্তু এই ধরনের গ্রামের একটা সুবিধা আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের ছোট্ট গ্রামে যখন কোনো সিসিটিভি ফুটেজ বা কোনো কিছু নেই, সেখানকার লোকালরাই হয়ে যায় সেখানকার চোখ এবং কান, এবং আপনি যখনই কোনো কিছু তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা স্বপ্রণোদিতভাবে এসে আপনাকে হেল্প করবে।
আর এখানেও ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। এইখানে ওয়ানসাই নামের একজন গাইড জানায় যে সে দম্পতিকে সেখানে শেপারা হোমস্টেতে নিয়ে গিয়েছিল। সেখানে সোনাম তাকে বলে যে পরের দিন তার কোনো গাইডের প্রয়োজন হবে না। পুলিশ শেপারা হোমস্টের ওনারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং সেখান থেকে তারা জানতে পারে যে তারা 22শে মে বিকালে আসে এবং সকালে 23 মে সকাল 5:30টার দিকে হোটেল থেকে চেক আউট করে যায়। সেখানে পুলিশ অ্যালবার্ট নামের আরও একজন গাইডের কাছ থেকে জানতে পারে যে সেই গাইড তাদেরকে সকাল ঠিক 10:30টার দিকে 3 জন লোকের সাথে নংরিয়াত থেকে মাওলাখিয়াতের দিকে সে যেতে দেখেছে। কিন্তু গাইড তাদের কথা কিছুই বুঝতে পারেনি, কারণ তারা সবাই হিন্দিতে কথা বলছিল। সে আরও জানায় যে 4 জন সামনে সামনে হাঁটছিল আর সোনাম কিছুটা পিছনে পিছনে ছিল। পুলিশের কাছে এই পর্যন্তটা দৃশ্যপটটা ক্লিয়ার ছিল যে রাজা ও সোনাম সোহারিমে তাদের লাগেজ রেখে মাওলাখিয়াতে এসেছিল, যেখানে তারা স্কুটি পার্ক করে এবং গাইড নিয়ে নংরিয়াতে যায় এবং তারা শেপারা হোমস্টেতে রাত্রি যাপনও করেছে। পরের দিন সকালে তারা হোটেল থেকে চেক আউট করে 300 সিঁড়ি বেয়ে আবার মাওলাখিয়াতে ফেরত আসে। কিন্তু প্রশ্ন হলো, স্কুটি কেন মাওলাখিয়াতে না পাওয়া যায় মাওলাখিয়াত থেকে এত দূরে সোহারিমে পাওয়া গেল? এবং এই 3 জন লোক আসলে কারা ছিল? রাজা ও সোনামের সাথে তাদের কি আদৌ কোনো সম্পর্ক ছিল? যদি সম্পর্ক থেকেই থাকে, সেটা কী ধরনের সম্পর্ক ছিল? পুলিশের মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। এরই মধ্যে পুলিশের কাছে আরও একটি তথ্য এসে পৌঁছায়। এই রেন্টাল স্কুটিগুলোতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকে। পুলিশ এই জিপিএস ট্র্যাকারের ইনফরমেশন থেকে জানতে পারে যে 23 মে স্কুটিটি মাওলাখিয়াতের পার্কিং লট থেকে ওয়েসোডং ঝর্ণা পর্যন্ত গিয়েছিল এবং সেখানে 18 মিনিটের জন্য তারা থেমেছিল। এই ক্লুটি ছিল অত্যাধিক ইম্পর্ট্যান্ট একটি ক্লু। এরপরেই পুলিশ স্টেট গভর্নমেন্টের কাছ থেকে যাবতীয় সকল ধরনের হেল্প নিয়ে ওয়েসেডংয়ের আশেপাশে চিরুনি তল্লাশি শুরু করে। কিন্তু এটি বলা যতটা সহজ, বস্তুত কাজটা তার থেকে অনেকটাই কঠিন ছিল, কারণ এখানকার জঙ্গল অত্যন্ত ঘন ছিল এবং মেঘালয়ের আবহাওয়ার একটি বৈশিষ্ট্য হলো এটি মুহূর্তের মধ্যেই বদলে যায়। মুহূর্তের মধ্যেই প্রচণ্ড রোদ থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে 29, 30 এবং 31শে মে মেঘালয়ে ফ্লাড শুরু হয়, তাই উদ্ধার কাজ অনেকটাই বাধাগ্রস্ত হয়। এই বৌরি আবহাওয়ায় উদ্ধার কাজ চালানো ছিল অনেকটাই অসম্ভব। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথেই পুলিশ হাই পারফরমেন্স থার্মাল ড্রোনের সাহায্যে উদ্ধার কাজ চালায়, কারণ এই সব জায়গায় ফিজিক্যালি উদ্ধার কাজ চালানোটা খুবই কষ্টের, কারণ এই মেঘালয়ের পাহাড়গুলো প্রচণ্ড বৃষ্টির কারণে এই পাহাড়গুলো অত্যাধিক স্লিপারি থাকে এবং আপনি যদি এখানে একটুখানি পা ফসকে যান, আপনাকে গিয়ে পড়তে হবে বিশাল খাদের মধ্যে, যেখানে মৃত্যু নিশ্চিত। এই জন্যই পুলিশকে হাই পারফরমেন্স থার্মাল ড্রোনের সাহায্য নিতে হয়। এই থার্মাল ড্রোনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এইটিতে একটি স্পেশাল ক্যামেরা থাকে, যেটি কোনো অবজেক্ট থেকে এমিট হওয়া হিট অথবা ইনফ্রারেড রে ডিটেক্ট করতে পারে, সেটি মানুষ, জানোয়ার অথবা মেশিন যাই হোক না কেন। এটিকে থার্মাল সিগনেচার বলা হয়। এই এমিটেড রেডিয়েশনের মাধ্যমে এই ড্রোনগুলো হচ্ছে একটি ইমেজ তৈরি করে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি আসলে বস্তুটা কী। এই ড্রোনটাকে যখন টার্গেটেড এরিয়াতে অ্যাক্টিভেট করানো শুরু হয়, তখন 2রা জুন এই ড্রোনগুলো ঝর্ণার পার্কিং লটের কাছাকাছি গিয়ে থার্মাল ইমেজ তৈরি করা শুরু করে এবং পুলিশ একটা ডেড বডির ইমেজ পায়। সেটি ছিল প্রায় 300 ফিট নিচে। পুলিশ সেই নির্ধারিত জায়গায় 300 ফিট নিচে পৌঁছায় এবং সেখানে পুলিশ একটি অর্ধগলিত লাশ পায়, যেটার মধ্যে পোকা হয়ে গিয়েছিল। পুলিশ লাশ শনাক্ত করতে পারে না খুব স্বাভাবিকভাবেই, তাই পুলিশ রাজা রঘুবংশীর ভাইকে ডেকে পাঠায়। আনফর্চুনেটলি রাজা রঘুবংশীর ভাই লাশের গায়ে থাকা ট্যাটু আর ঘড়ি দেখে নিশ্চিত করে এটি রাজার লাশ। রাজার মৃত্যুতে তার পুরো পরিবার হতবাক হয়ে যায়।
যে ছোট ভাইয়ের ছেলে বিয়ে উপলক্ষে কিছুদিন আগেই উৎসব মুখর হয়েছিল পুরো পরিবার, সেই ছেলেরই কিছুদের মধ্যে এই পরিণত হবে তা কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি। যাই হোক, লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে পুলিশ বুঝতে পারছিল না এটি কি আদৌ কোনো দুর্ঘটনা ছিল নাকি এটি কোনো পরিকল্পিত বা অপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তাই পুলিশ রাজার লাশকে দ্রুত পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পোস্টমর্টম রিপোর্ট যখন আসে তখন দেখা যায় যে রাজার মাথার সামনে এবং পিছনে ধারালো অস্ত্র দিয়ে কেউ সজোরে আঘাত করেছিল। এরপরে ইন্দোরের এই দম্পতির এই ঘটনা ইন্ডিয়ার জাতীয় শেমে পরিণত হয়ে যায়, কারণ তখনও সোনাম ছিল নিখোঁজ। এরপরে অনেকেই এই ঘটনার জন্য বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে আসে। অনেকে বলে হচ্ছে এগুলো তন্ত্রমন্ত্রের সাথে সম্পর্কিত কিছু একটা হবে, অনেকে একে হিউম্যান ট্রাফিকিংয়ের সাথেও লিঙ্কড করে দেয়, অনেকে বলে হচ্ছে রাজাকে হত্যা করে সোনামকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছিল। 4 জুন রাজার ডেড বডিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাজার পরিবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে লিখিত আর্জি জানায় যে তারা তাদের ছেলেকে তো হারিয়েই ফেলেছে, কিন্তু ছেলের বউকে যেন অক্ষত ফেরত পায়। 9 জুন রাত 1টার দিকে সোনাম উত্তরপ্রদেশের গাজীপুরের কাশি ধাবাতে বিধ্বস্ত অবস্থায় পৌঁছায়। ধাবার মালিক যাদব তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে তার হাজব্যান্ডের সাথে হানিমুনে মেঘালয় গিয়েছিল। সেখানে একদল দুর্বৃত্ত তার উপর হামলা করে। হামলাকারীদের হাত থেকে বাঁচানোর সময় তার স্বামীকে তারা মেরে ফেলে এবং তাকে কিডন্যাপ করে। সে আসলে জানে না সে কিভাবে মেঘালয় থেকে এখানে এসেছে, কারণ দুর্বৃত্তরা তাকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে রেখেছিল। সোনম ধাবা মালিকের কাছ থেকে ফোন নিয়ে তার ভাই গোবিন্দকে ফোন করে এবং গোবিন্দকেও সে প্রচণ্ড কান্নাকাটি করে এই কথাগুলোই বলে। সোনামের ভাই ধাবার মালিককে বলে দ্রুত পুলিশে খবর দিতে। কিছুক্ষণের পরেই পুলিশ এসে সোনামকে তাদের সাথে নিয়ে যায়। আর ঠিক এই জায়গা থেকেই ঘটনা পুরোপুরি উল্টে যায়। গাজীপুর মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজ যখন সামনে আসে তখন দেখা যায় সোনাম খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। সকালের মধ্যে খবর আসে সোনামকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু কি এমন করলো যে পুলিশ তাকে অ্যারেস্ট করলো? এই কারণ জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে পেছনের দিকে। মধ্যপ্রদেশের ইন্দোরে বসবাসকারী রাজা রঘুবংশী তার বাবা মায়ের ছোট ছেলে ছিল। পড়াশোনা শেষ করেই সে তার বাবার বিজনেস রঘুবংশীর ট্রান্সপোর্টের অ্যাকাউন্টস দেখাশোনা করত। আর এদিকে সোনামও ইন্দোরেই থাকতো এবং বাবার প্লাইউড বিজনেসের এইচআর ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল। ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে দুই পরিবারের মধ্যে যোগাযোগ হয় এবং তাদের বিয়ে ঠিক হয়। 10 ফেব্রুয়ারি 2025 সালে সোনামের বাড়িতে এই বিয়ের তারিখ পাকাপাকি হয়। এই খুশিতে রাজা ও সোনাম একে অপরকে কেক খাওয়ায়, মালা বদল করে এবং পরিবারের অন্যান্যদের সাথে নাচেও। রাজার পরিবার বিয়ের দিন ঠিক করতে চেয়েছিল দীপাবলির পরে, কিন্তু সোনামের পরিবার জানায় দীপাবলির পরে কোনো শুভ লগ্ন নেই, তাই তারা চায় বিয়ে যত দ্রুত সম্ভব হয়ে যায়। রাজার পরিবারও এতে রাজি হয়ে যায়। দুই পরিবারই বিয়ের উৎসবে নিমগ্ন হয়ে যায়। ধুমধামের সাথে বিয়ের আয়োজন হয়। রাজা তার প্রিয়তমার তার ঘরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। 11 মে 2025 সালে রাজার সে কাঙ্ক্ষিত দিনটি আসে। বর কনে আনন্দের সাথে তাদের বিয়ে উদযাপন করে। একদিকে যখন রাজা সোনামকে প্রপোজ করে আর অন্যদিকে সোনাম প্রতিজ্ঞা করে রাজার পাশে সারা জীবন থাকার। বিয়ের রীতি অনুযায়ী সোনাম 15 মে তার মায়ের বাড়িতে যায়। পরের দিন রাজার বাড়িতে ফিরে আসার কথা থাকলেও সোনাম জানায় যে সে অসুস্থ, তাই আরও কিছুদিন সে বাবার বাড়িতে থাকতে চায়। সোনাম রাজাকে বলে সে মানত করেছে যতদিন কামাখ্যা মন্দির দর্শন না করবে ততদিন পরস্পরের কাছাকাছি আসবে না। 18 মে সোনাম রাজাকে ফোন দিয়ে সারপ্রাইজ দেয়। সে তাদের হানিমুনের টিকিট বুক করে ফেলেছে আর সেখানে তারা প্রথমে গৌহাটির কামাখ্যা মন্দিরে যাবে, এরপরে তাদের হানিমুন ট্রিপ এক্সটেন্ড করবে। যদিও তাদের হানিমুনে যাওয়ার কথা ছিল 2 মাস পরে, কিন্তু রাজা সোনামের এই সারপ্রাইজে প্রচণ্ড খুশি হয়ে যায়। বাড়িতে ফিরে সে মাকে জানায় যে 2 দিন পরেই হানিমুনে যাবে। ছেলের খুশি দেখে মা আর কিছু বলতে পারে না,
শুধু জিজ্ঞাসা করে রিটার্ন টিকিট কেটেছে কিনা। রাজা বলে সোনাম রিটার্ন টিকিট বুক করেনি, তাই এখনও জানে না তারা কবে ঠিক ফেরত আসবে। মা যখন সোনামকে ফোন করে জিজ্ঞেস করে তখন সে উত্তর দেয় শপিংয়ের ঝামেলায় সে রিটার্ন টিকিট বুক করতে ভুলে গিয়েছে। গৌহাটি পৌঁছেই সে রিটার্ন টিকিট বুক করবে। 20 তারিখ সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে বের হয়ে যায়। গৌহাটি পৌঁছে রাজা ও সোনাম কামাখ্যা মন্দির দর্শন করে। এরপর সোনামের কথাতে রাজা তাদের ট্রিপ মেঘালয়তে এক্সটেন্ড করে। 22 মে তারা মেঘালয়ে পৌঁছায়। এরপর তারা লাগেজ রেখে তারা মাওলাখিয়াতের উদ্দেশ্যে যায় এবং সেখান থেকে তারা গাইডের সাহায্যে নংরিয়াতে পৌঁছায়। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তারা শিপারা হোমস্টেতে থাকে এবং সেখানে রাত্রি যাপন করে। পরের দিন সকাল সকাল 5:30টার দিকে তারা হোমস্টে থেকে চেক আউট করে আবার মাওলাখিয়াতের উদ্দেশ্যে বের হয়ে যায়। আসার রাস্তায় তারা ইন্দোরের 3 জনের সাথে দেখা হয়। বাড়ি থেকে এত দূরে নিজের শহরের কারোর সাথে দেখা হয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই মানুষ তো কথা বলবেই। আর রাজা তো এমনিতেই ছিল ফ্রেন্ডলি এবং মিশুকে প্রকৃতির। এই 3 জনের জানায় তারাও নাকি ওয়াইসেডং ফল দেখতে যাবে, যেখানে সোনাম রাজাকে নিয়ে যেতে চেয়েছে। এরপর তারা সবাই একসাথে মাওলাখিয়াত থেকে স্কুটি নিয়ে ওয়েসেডংয়ের দিকে যায়। যেহেতু সকালে তারা হোমস্টে থেকে নাস্তা করে বের হয়নি, রাস্তার মাঝখানে রাজা তার স্কুটি থামায় এবং কলা কিনে। এই সময় সে নেটওয়ার্ক পাওয়ার কারণে মাকে ফোন দেয়। এই কলের কিছুক্ষণ পরেই রাজার সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছিল যা রাঘুবংশীর মা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি। তার ছেলের সাথে ছিল এটিই তার শেষ কল। বেলা প্রায় 1টার দিকে তারা ওয়েসেডংয়ে সেলফি পয়েন্টে পৌঁছে। সেই সময়ই ওয়েসেডংয়ের পুরো এলাকা শুনশান নীরবতা। ওরা 5 জন ছাড়া আর কেউই ছিল না ওই এলাকায়। রাজা যখন ওয়েসেডংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মগ্ন হয়ে যায়, সোনাম তখন তার সামনে হাসি মুখে গিয়ে দাঁড়ায়, ঠিক যেমনভাবে কিছুদিন আগে মালা বদল করার সময় সোনাম তার সামনে দাঁড়িয়েছিল। রাজা সোনামের হাসির পিছনে সে ছলনা বুঝতে পারেনি। সোনাম পিছনে দাঁড়ানো 3 জনকে ইশারা দেয় ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে আঘাত করতে, যাতে রাজা তার সেলফ ডিফেন্সের সুযোগ না পায়। প্রথম আঘাতের পরই রাজা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বাকি 2 জন সামনে থেকে রাজাকে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে। প্রথম আঘাতটা পিছন থেকে থাকায় রাজা সেলফ ডিফেন্স করার কোনোই সুযোগ পায়নি। রাজা হয়তো স্বপ্নেও ভাবেনি যেই নারীর সাথে সে সারা জীবন কাটানোর পরিকল্পনা করেছে, যে নারীর সাথে তার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাতেই মেঘালয়ের এই ভিউ পয়েন্টে এসেছে, সেই নারী আসলে তার মৃত্যুর হয়ে তার পাশে পাশে ঘুরছিল। মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে রাজা দেখছিল যেই হাত ধরে মাত্র 2 সপ্তাহ আগে 7 জন্ম একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল, সেই হাতের ইশারায় রাজাকে গভীর খাদে ফেলে দেওয়া হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। যেই সোনাম নিজেকে ভিকটিম সাজিয়েছিল, সেই সোনামকে পুলিশ কিভাবে প্রমাণ করলো যে সেই খুনি? যে সৌরা পুলিশ স্টেশনে এর আগে একটিও মার্ডার কেস ফাইল করা হয়নি, সেই সৌরা পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় এবং এই অপারেশনের নাম দেয় তারা অপারেশন হানিমুন। তারা ওয়েসেডংয়ের আশেপাশ থেকে সাদা শার্ট, রক্তাক্ত দাগ আর ফোনের ভাঙা অংশ উদ্ধার করতে পারে। এগুলো থেকে পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় যে রাজার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। পুলিশ যে দাটা উদ্ধার করে, সেই দায়ের হাতলটা ছিল প্লাস্টিকের তৈরি, কিন্তু স্থানীয়রা যে দা ব্যবহার করত সেগুলো ছিল উডেন মেড। তাই এটি যদি কোনো স্থানীয়দের রবারি হতো তাহলে অবশ্যই স্থানীয়রা উডেন মেড কোনো দা ব্যবহার করত, প্লাস্টিক মেড কোনো দা তারা ব্যবহার করতো না। এ থেকে পুলিশের কাছে ক্লিয়ার হয়ে যায় যে খুনি লোকাল কেউ নয়, বরং বাইরের থেকে আসা। ওইদিকে সোনামের সুটকেস থেকে মঙ্গলসূত্র আর টো রিং পাওয়া যায়, অথচ রাজার সোনার আংটি ও চেন তখনও পাওয়া যায়নি। এখান থেকে পুলিশের সন্দেহের তীর সোনামের দিকে যায় যে একজন সদ্য বিবাহিতা নারী কেনই বা মঙ্গলসূত্র রেখে ঘুরতে যাবে। আর এরপরেই পুলিশের একটি টিম সোনামের কল রেকর্ড ইনভেস্টিগেট করা শুরু করে। আর একটি দল
ওই রেন্টেড স্কুটির জিপিএস ট্র্যাকিং হিস্ট্রি চেক করে এডি ভিউ পয়েন্টে যায়, যেখানে সোনামের স্কুটি কিছুক্ষণের জন্য থেমেছিল। পুলিশের লোক ওই আশেপাশের এলাকার ওপর থেকে নিচ পর্যন্ত তন্ন করে খুঁজে এবং তার ফলস্বরূপ তারা একটি রক্তাক্ত রেইনকোট পায়, যেটি দেখতে মনে হচ্ছিল সেটি সোনামের। তারা ওই রেইনকোট দ্রুত ফরেন্সিকে পাঠায়। পুলিশের 5টি টিম এই ঘটনার পর তদন্তে নেমে পড়ে। একটি টিম রাজার পোস্টমর্টম রিপোর্ট স্টাডি করছিল, দ্বিতীয় টিম সব পসিবল জায়গা থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করছিল ও অ্যানালাইসিস করছিল, তৃতীয় টিম রাজা ও সোনামের ফোনের অ্যাক্টিভিটি অ্যানালাইসিস করছিল এবং তারা কার সাথে যোগাযোগ রক্ষা করছিল এবং তাদের নাম্বার সাথে যেসব নাম্বার কানেক্টেড ছিল সেই কোন নাম্বারগুলো আশেপাশে অ্যাক্টিভেটেড ছিল সেগুলো অ্যানালাইসিস করছিল। চতুর্থ টিম গাইড এবং হোটেল ওনারের সাথে তথ্য কালেক্ট করছিল এবং পঞ্চম টিম রাজা ও সোনামের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অ্যানালাইসিস করছিল। আর এখানে 23 মে বেলা 2টা থেকে রাজার একটি পোস্ট দেখে পুলিশের সন্দেহ সোনামের উপর সম্পূর্ণভাবে পড়ে, কারণ ততক্ষণে রাজা মারা গিয়েছে। পোস্টটি ছিল অনেকটা এরকম: 7 জন্মों का साथ टुगेदर फॉर 7 লাইফ টাইমস। আর পুলিশ যখন সোনামের সোশ্যাল মিডিয়া চেক করে, সেখানে দেখা যায় সোনাম তাদের একসাথে একটি ছবিও পোস্ট করেনি। এই পোস্টের পরেই তাদের দুইজনের ফোন সুইচ অফ হয়ে যায়। খুব স্বাভাবিকভাবে পুলিশের মনে প্রশ্ন জাগে, যেহেতু রাজা 1টার আশেপাশে মারা যায়, তাহলে 2টার দিকে এই পোস্ট কে করেছিল? এই সবগুলো এভিডেন্সই সন্দেহের তীর সোনামের দিকে এগিয়ে দিচ্ছিল। 6 জনের মধ্যে পুলিশ সকল ধরনের এভিডেন্স জোগাড় করে, যেগুলো থেকে প্রমাণ হয়ে যায় এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল সোনাম রঘুবংশী এবং তার সহকারী ছিল আরও 3 জন। এরপর মেঘালয়ের পুলিশ ইন্দোর পুলিশের সাথে 4টি নাম্বার শেয়ার করে। ইন্দোরের পুলিশ খবর নিয়ে দেখে এই 4টি সিম কার্ড ইন্দোরেই কেনা হয়েছিল এবং প্রত্যেকটি অ্যাড্রেস লোকাল অ্যাড্রেসই ছিল। মেঘালয় পুলিশ এই নাম্বারগুলোকে মনিটর করতে বলে যাতে তাদের মুভমেন্ট ট্র্যাক করা পসিবল হয়। এরপর 7ই জুন 3টি নাম সামনে আসে: আকাশ রাজপুত, বিশাল চৌহান এবং আনন্দ কুর্মি। এরপর 8 জুন মেঘালয় পুলিশ ইন্দোরে পৌঁছায় এবং সাদা পোশাকে ইন্দোর পুলিশের সহায়তায় অ্যারেস্ট করা শুরু করে। সবার প্রথমে পুলিশ অ্যারেস্ট করে বিশাল চৌহানকে। বিশাল চৌহানকে যখন তারা অ্যারেস্ট করতে যায়, তখন দেখা যায় বিশাল চৌহান মদ্যপ অবস্থায় তার ঘরে পড়েছিল। এরপর বিশাল চৌহানের কনফেশন থেকে এমন একটি নাম বেরিয়ে আসে, যেই নামটি পুলিশের সন্দেহের তালিকায় ছিলই না, আর নামটি হলো রাজ কুশওয়াহা। বিশাল চৌহান আনন্দ রাজপুতের লোকেশনও শেয়ার করে। একে একে সন্দেহভাজনের সর্বমোট 5 জনকে আটক করা হয়। যেহেতু ঘটনাটি মেঘালয়ে হয়েছিল, তাই ঘাতকদেরকে ওই মেঘালয় থেকে নিয়ে যাওয়া হয় এবং শিলং কোর্টে ওঠানো হয়। 17 জুন ক্রাইম লোকেশনের রিকনস্ট্রাক্ট করা হয় এবং পুলিশের কাছে দৃশ্যপট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। 5 জন ঘাতকের একজন বিশাল চৌহান ওরফে ভিকি, তার বাড়ি উত্তরপ্রদেশের ললিতপুরে হলেও সে ইন্দোরে জীবিকার জন্য থাকতো এবং বাইক চালাতো। এই ঘটনায় যুক্ত হয় রাজ কুশওয়াহার জন্য। রাজ কুশওয়াহা ছিল তার খুবই ভালো বন্ধু, এতটাই ভালো যে রাজার বোন ভিকিকে রাখি বাঁধত। দ্বিতীয় ঘাতক ছিল আকাশ রাজপুত, যে ইন্দোরেই বাস করত এবং আনএমপ্লয়েড ছিল এবং মাঝে মাঝে সে দিনমজুর খাটত। আকাশের সাথে কুশওয়াহার সাথে বিশালই দেখা করায়। তৃতীয় ঘাতক আনন্দ কর্মী মধ্যপ্রদেশের অধিবাসী ছিল এবং রাজ কুশওয়াহা ও আকাশের বন্ধু ছিল। সোনামের সাথে এদের সবার দেখা করায় রাজ কুশওয়াহা। রাজ কুশওয়াহার বাবা 2 বছর আগে মারা গেছে এবং তারা উত্তরপ্রদেশের অধিবাসী ছিল। রাজ কুশওয়াহা ইন্দোরেই তার মা ও 2 বোনকে নিয়ে থাকত। ইন্দোরে তারা আসে চাকরির সন্ধানে। সোনামের ভাই গোবিন্দ তাকে তাদের প্লাইউড কোম্পানির বিলিং ডিপার্টমেন্টে চাকরি দেয়। রাজের জীবনে অনেক সমস্যার সমাধান এই গোবিন্দই করেছিল, তাই গোবিন্দকে রাজা কুশওয়াহা তার বাবার সমতুল্য মনে করত।
এই একই ফ্যামিলির বিজনেসে সোনামও ছিল, আর এখান থেকে সোনামের সাথে রাজের পরিচয়। গ্রেফতারের শুরুতেই সবাই মুখ বন্ধ করে থাকলেও আস্তে আস্তে যখন বলা শুরু করে তখন সবার মাথা ঘুরে যায়, আর বের হয়ে আসে চাঞ্চল্যকর হত্যার পরিকল্পনা। কেনই বা হয়েছিল রাজার হত্যা, আর কেনই বা হয়েছিল রাজা তাদের নিশানা? সোনামের সাথে যখন রাজার বিয়ে ঠিক হচ্ছিল, সোনাম প্রথম থেকে এই বিয়েতে আপত্তি জানাতে শুরু করে। এই ঘটনা নিয়ে সোনামের বাবা মার সাথে বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং আশেপাশের প্রতিবেশীরা পর্যন্ত জেনে গিয়েছিল তাদের এই বিরোধের কথা। সোনাম জেদি আর রাগী তো ছিলই, কিন্তু তার এই ব্যবহার এসেছিল তার অনেকটাই তার বাবা মার কাছ থেকে, যারা যে কোনো মূল্যে সোনামের বিয়ে রাজার সাথে করাতে চাচ্ছিল তাদের সমাজ আর সো কল্ড সম্মান বজায় রাখতে। সোনামকে তারা জোর করে রাজার সাথে বিয়েতে রাজি করায়। সোনাম তার বাবা মাকে এমন পর্যন্ত বলে হুমকি দিয়েছিল বিয়ের পর যে ভয়ঙ্কর পরিণতি হবে তার জন্য যেন সবাই প্রস্তুত থাকে। এই সব কিছুকে পাত্তা না দিয়ে বরং সোনামের মা রাজার পরিবারকে বিয়ে দ্রুত সম্পূর্ণ করার জন্য প্রেশার দেওয়া শুরু করে এবং তারা বলে যে দীপাবলির পরে কোনো শুভ লগ্ন নেই। একদিকে যখন সে রাজার সাথে বিয়ের শপিংয়ে ব্যস্ত, অন্যদিকে তারই পিছনে রাজার মৃত্যুর প্ল্যান সাজাচ্ছিল রাজ কুশওয়ার সাথে। 15ই মে বিয়ের পর রীতি অনুযায়ী সোনাম যখন মায়ের বাড়িতে যায়, 16 মে তখন সে রাজের সাথে এক নাগারে 6 ঘন্টা কথা বলে মার্ডার প্ল্যান করে। রাজের কথায় সে গৌহাটিতে হানিমুন প্ল্যান করে। সমস্যা হয় যখন মনে পড়ে তাদের পারিবারিক পণ্ডিত তাদেরকে 5 জুন পর্যন্ত কোথাও যেতে নিষেধ করেছে। তাই সে পরিবারকে বলে যে রাজা হানিমুনের জন্য টিকিট বুক করে ফেলেছে, যাতে পরিবারে আপত্তি জানাতে না পারে। এই ষড়যন্ত্র নিয়ে আলোচনা করার জন্য 17ই মে সোনাম বাকি 3 জনের সাথে দেখা করে ইন্দোরের একটি রেস্টুরেন্টে এবং আনন্দের আইডি দিয়ে কেনা সিম কার্ড তাদেরকে দেয়। সোনাম এই 3 জনকে ট্রেনের টিকিট ও 50,000 টাকাও দেয় যেন তার প্ল্যান আলটিমেট রেজাল্ট পায়। প্ল্যান অনুযায়ী রাজ কুশওয়া ইন্দোরেই থাকে এবং তার সাধারণ জীবনযাপন করতে থাকে যাতে কেউ তাকে সন্দেহ না করে। আর ঘাতক 3 জন 19 মে ট্রেনে করে গৌহাটি পৌঁছায়। সেখানে রেল স্টেশন থেকে তারা ধারালো অস্ত্র কিনে রাজাকে মারার জন্য। 20 মে রাজা আর সোনাম গৌহাটিতে পৌঁছে যে হোটেলে ছিল তার খুব কাছাকাছি আনন্দ লজ নামে একটি লজে তারা ওঠে। এরপর সোনাম ও রাজা যেখানে যেখানে গিয়েছে সেখান থেকেই সোনাম তাদের সাথে লাইভ লোকেশন শেয়ার করে, আর 3 জনই সুযোগের সন্ধানে থাকে কখন রাজার উপর অ্যাটাক করা যায়। তাদের উদ্দেশ্য ছিল এমন জায়গায় রাজাকে হত্যা করা যেখানে কোনো সিসিটিভি বা কোনো সাক্ষী থাকবে না। গৌহাটিতে এই সুযোগ না পাওয়ায় সোনামকে তার ট্রিপ মেঘালয় পর্যন্ত এক্সটেন্ড করতে হয়েছিল। সোনামের প্ল্যান ছিল এই হত্যাকাণ্ডকে সে লুট হিসাবে দেখাবে, তাই সে রাজাকে গোল্ডের চেইন, ব্রেসলেট এবং রিং পরে থাকতে বলেছিল। গৌহাটির প্ল্যান ফেল হওয়ার পর সোনাম 2টি প্ল্যান করেছিল, যাতে একটি ফেল করলেও আরেকটি সাকসেসফুল হয়। 22 মে তারা শিলং পৌঁছে প্ল্যান এ অ্যাক্টিভেট করে। এই প্ল্যান অনুযায়ী 3 জন ঘাতকের প্রেজেন্সে সোনাম সেলফির অজুহাতে রাজাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দেবে, কিন্তু এত প্রিপারেশনের পরেও প্রচণ্ড বৃষ্টির কারণে প্ল্যানে ফেল হয়ে যায়। কিন্তু সোনামের মনে এতটাই ঘৃণা জন্মে গিয়েছিল রাজার প্রতি যে সে তখন কোনোভাবেই থামবার পাত্রে ছিল না। তার জেদি ছিল যে কোনো মূল্যে রাজাকে হত্যা। তাই সে প্ল্যান বি এর ওপর কাজ করা শুরু করে দিল। রাজ কুশওয়ার সাথে কথা বলে প্ল্যান বি অনুযায়ী রাজাকে কোনো শুনশান জায়গায় নিয়ে ঘাতকদের সাহায্যে হত্যা করবে। এই প্ল্যান যেন কোনোভাবেই ফেল না হয় তার জন্য সোনাম অনেক রিসার্চ করে 2টো জায়গা ঠিক করে। একটি হলো মাওলাখিয়ার থেকে নংরিয়াতের ট্র্যাক, আর আরেকটি হলো ওয়াইসেডং ফল। মাওলাখিয়া এই জন্য সিলেক্ট করেছিল কারণ এটি খুবই নিরিবিলি একটি গ্রাম, যেখানে না আছে সিসিটিভি, না আছে ট্রাফিক, মাত্র 17 পরিবারের বাস। দ্বিতীয় লোকেশন ওয়াইসেডং ফলস
2023-এর পর থেকে সিভিল সাব ডিভিশন অথরিটি 3টি গ্রামের মধ্যে ল্যান্ড নিয়ে বিদ্যমান ডিসপুটের কারণে বন্ধ করে দিয়েছিল। প্ল্যান অনুযায়ী 23 মে সোনাম রাজার সাথে মালাখিয়াত থেকে নংরিয়াতের ট্র্যাকে যায়। সেখান থেকে তাদের সাথে ওই 3 ঘাতকও ছিল। অ্যাক্সিডেন্টালি 3 জন ঘাতকের চেহারা আরেকজন ট্যুরিস্টের ভিডিওর ক্লিপে দেখা যায় 9টা 25 মিনিটে। 9টা 45 সেই একই ভিডিওতে সোনাম ও রাজাকেও একই জায়গা দিয়ে যেতে দেখা যায়। তার মানে সোনাম ও রাজার 20 মিনিট আগে গিয়ে 3 ঘাতক ওদের জন্যই অপেক্ষা করছিল। আর গাইড বলেছিল 10:30টার দিকে সে তাদেরকে গল্প করতে করতে যেতে দেখেছে। মানে 15 মিনিটের মধ্যেই ঘাতকরা রাজার সাথে বন্ধুত্ব করেছে। ওই ফুটেজে দেখা গিয়েছে ঘাতকরা এমন পোশাক পরেছিল যেগুলো একদমই নতুন ছিল। এটিও প্ল্যানের একটি অংশ ছিল, কারণ রাজার সাথে বন্ধুত্ব করার জন্য তাদেরকে তো ডিসেন্ট গেট আপ নিতেই হতো। কিন্তু এখানে এসে ঘাতকরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা রাজাকে হত্যা করতে নিষেধ করে দেয়। কিন্তু এটি শুনে সোনাম প্রায় পাগলের মতো হয়ে যায়, কারণ এরপর তাকে রাজার সাথে ইন্দোরে ফিরতেই হবে। তাই সে ঘাতকদেরকে 20 লাখ টাকার অফার করে। টাকার লালসায় ঘাতকরা হত্যা করতে আবার রাজি হয়ে যায়। এরপর তারা ওয়াইসেডংয়ের 2 কিলোমিটার আগে ছবি তোলার বাহানায় থামে। ঠিকই, কিন্তু সুযোগ পায়নি। সোনাম রাজার ফোন খুব চতুরতার সাহায্যে বন্ধ করে দেয়। সোনাম রাজাকে এই বলে যে তার ফোনের কারণে তাদের পার্সোনাল টাইম নষ্ট হচ্ছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো 2রা জুন যখন রাজার মৃত্যুর খবর আসে তখন একটি ভিডিও ফুটেজে দেখা যায় রাজ কুশওয়া সোনামের বাবাকে সান্ত্বনা দিচ্ছে এবং রাজার কাফনের কাপড় এগিয়ে দিচ্ছে। সোনাম রাজাকে তো রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলই, কিন্তু সে তার অর্ধেক কাজ বাকি ছিল। সোনামে এই ঘটনাকে রবারির চেহারা দিতে চেয়েছিল, যাতে সে কখনোই কালপ্রিটের লিস্টে না আসে, বরং তাকেই যেন সবাই ভিকটিম মনে করে। এই জন্য সোনাম 2টি প্ল্যান তৈরি করে রেখেছিল। একটি ছিল সোনাম খাদ থেকে পড়ে নদীতে ভেসে যায় এবং পরে বেঁচে ফিরে আসে, আর দ্বিতীয় ছিল স্কুটি জ্বালিয়ে দেয়, যাতে সবাই মনে করে রাজার সাথে সাথে সেও মারা গেছে। কিন্তু এই সব কিছুর জন্যই প্রয়োজন ছিল সোনামের উধাও হওয়া, আর তার আগে প্রয়োজন ছিল সব এভিডেন্স নষ্ট করে দেওয়া। ঘাতক বিশাল চৌহান তার রক্তাক্ত শার্ট খাদে ফেলে দেয়, আর সোনাম তার রেইনকোট আনন্দকে দেয়। সোনাম রাজার ফোনকে ভেঙে খাদে ফেলে দেয় এবং বাকি অপরাধীদের সাথে স্কুটিতে করে এডি ভিউ পয়েন্টে আসে। সেখানে আকাশ সোনামের দেওয়ার রেইনকোট খাদে ফেলে দেয়, কারণ ওইটাতেও রক্ত লেগে গিয়েছিল। এরপর সোনাম আকাশের স্কুটিতে করে আর আনন্দ রাজার রেন্টের স্কুটি সোহারিমে ফেলে দিয়ে আসে। বিশাল সোনামকে যাতে কেউ চিনতে না পারে এই জন্য একটি বোরকা দেয়। সোনাম বোরকার সাহায্যে নিজেকে লুকিয়ে বাসে ট্রেনে করে নিজের শহর ইন্দোরে ফেরত আসে, প্রায় 4টি স্টেট ঘুরে। এখানে বিশাল তার নিজের নামে একটি ফ্ল্যাট ভাড়া করে রেখেছিল। এখানে এসেই সোনাম ওঠে। যখন সারা ভারতবর্ষ সোনাম আর রাজাকে নিয়ে ব্যস্ত, তখন সোনাম রাজাকে খুন করে নিজের শহরে বসে নিজের মৃত্যুর খবর পড়ছিল। সব কিছুই সোনামের প্ল্যান অনুযায়ী চলছিল। সোনাম ভেবেছিল রাজার বডি কেউ কখনোই খুঁজে পাবে না, যদিও বা কখনো পায় তাহলে ওটা এতটাই ডিকম্পোজড অবস্থায় থাকবে হয়তোবা লাশকে তারা আইডেন্টিফাই করতে পারবে না। আর সোনাম 2-3 মাস পরে ফিরে এসে বলবে যে তাকে কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু ঘটনা ঘুরে যায় যখন লোকাল গাইড জানালো যে সে সোনাম ও রাজার সাথে আরও 3 জন লোককে দেখেছে। এই স্টেটমেন্টটা যখন সবার সামনে আসে তখন রাজা কুশওয়ার সোনামকে বলে ইন্দোর থেকে শিলিগুড়ি গিয়ে সেখানে যেন কিডন্যাপের নাটক করে। এই কারণে গাজীপুরে সে হঠাৎ করে উদিত হয় নাটক করে। এই সব কিছুর পর ফ্ল্যাটের মালিক সিলম জেমস নামে একজন রহস্যময় চরিত্রের আবির্ভাব হয়, যে বলেছিল তার সাথে সোনামের কোনো পরিচয় নেই। বিশাল তাকে 2 মাসের ডিপোজিট দিয়েছিল, 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়েছিল। সেই পর্যন্তই বিশালের সাথে তার পরিচয়। কিন্তু 22 জুন প্রমাণ নষ্ট করার দায়ে সিলম জেমসকে অ্যারেস্ট করা হয়।
সোনামের একটি মিসিং সুটকেসের খোঁজে পুলিশ ছিল, যেটাতে 5 লক্ষ টাকা, সোনার গয়না এবং পিস্তল ছিল, যেটা দিয়ে সোনাম রাজাকে প্রথমে মারতে চেয়েছিল। সোনামের অ্যারেস্ট হওয়ার পর সিলম ওই সুটকেস সরিয়ে দিয়েছিল। সিলমকে জিজ্ঞাসাবাদের পর আরও একজনের নাম সামনে আসে, লোকেন্দ্র তোমার। সিলম ওই সুটকেসটাকে পুরোপুরি পুড়িয়ে দেয়। এই কেসে নতুন একজন নাম অ্যাড হয়, লোকেন্দ্র তোমার। লোকেন্দ্র তোমার তার ফোন সুইচ অফ করে উধাও হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এই কেসে এখনও অনেক অ্যান্সার আসার বাকি। লোকেন্দ্র তোমারের সাথে সোনামের আসলে কী সম্পর্ক, আর সুটকেসে এমন কি আলামত ছিল যেটা সোনাম পুড়িয়ে দিয়েছে? টাকা, গয়না আর পিস্তল পুড়িয়ে দেওয়ার আগে লোকেন্দ্র তোমার সুটকেস থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু সুটকেসে আর এমন কি আলামত ছিল যেটা সোনাম মিটিয়ে দিয়েছিল? এই কেসের এখন এই উত্তরগুলো আসা বাকি। এই ছিল এই কেসের স্টাডি। এই প্রত্যেকটা ইনফরমেশন আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে, ইন্ডিয়ার বিভিন্ন নিউজ মিডিয়া, নিউজ পেপার ঘাটাঘাটি করে নিয়েছি। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা মোটিভ থাকে। মৃত্যুর, কাউকে হত্যাকাণ্ডের পিছনে তো মোটিভ থাকবেই। এই ঘটনার মোটিভ যদি চিন্তা করা হয়, প্রাথমিকভাবে বলা হয়েছিল এখানে লাভ ট্রায়াঙ্গেল ছিল। সোনাম রাজ কুশওয়াকে ভালোবাসত, কিন্তু তার পরিবার যেহেতু এটা মেনে নিতে চায়নি, সেজন্য পরিবার তাকে জোর করে রাজা রঘুবংশীর সাথে বিয়ে দেয়, এবং সেখান থেকেই নিজের রাজ কুশওয়ার সাথে আবার মিলিত হওয়ার জন্যই রাজা রঘুবংশীকে সোনাম হত্যা করে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলছিল যে তারা এই লাভ ট্রায়াঙ্গেলটাতে ঠিক বিশ্বাস করছে না, যে শুধুমাত্র লাভ ট্রায়াঙ্গেলের কারণে রাজা রঘুবংশীকে খুন করেছে, এটা তাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। আর আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সোনাম রঘুবংশীর ভাই গোবিন্দ রঘুবংশী বলেছিল যে রাজ কুশওয়ার সাথে নাকি সোনামের ভাই বোনের সম্পর্ক ছিল, এবং রাজ কুশওয়াকে নাকি সোনাম গোবিন্দেরও আগে রাখি বাঁধত। তাদের সম্পর্কটা মানে ভাই বোনের মতো ছিল। কিন্তু এবং রাজ কুশওয়াও পুলিশকে বলেছে যে তারা যেন এটা কোনোভাবে লাভ অ্যাঙ্গেল থেকে অ্যাড না করে। কিন্তু সোনামের ফোন রেকর্ড চেক করলে পাওয়া যায় সে হচ্ছে কুশাল ভার্মা নামে একজনকে 234 বার ফোন দিয়েছে, এবং এই কুশাল ভার্মাটা আর কেউ নেই। পুলিশ খোঁজ খবর নিয়ে আরও ইনভেস্টিগেট করে জানতে পারে যে এই কুশাল ভার্মাও হচ্ছে রাজ কুশওয়া, যাকে সোনাম এই নিক নেমে সেভ করেছিল। তাই এখনও জানা যায়নি আসলেও এই ঘটনাটা কি লাভ ট্রায়াঙ্গেলের কারণেই ঘটেছে, নাকি অন্য কোনো মোটিভ আছে, নাকি সোনামের রাজ কুশওয়ার সাথে নয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে। সোনাম কি এমনকি এরকম একটা দৃশ্য ডেপিক্ট করা হয়েছে যে সোনামের খুব সম্ভবত কোনো নারীর সাথে সম্পর্ক হয়েছে, তার মানে সোনাম হচ্ছে সমকামী। এখনও অনেক কিছুই আসা বাকি আছে। এই কেসের তদন্ত এখনও সম্পূর্ণ হয়ে যায়নি। আমি লাস্ট যতটুকুন দেখেছি সেটা হচ্ছে 5 জনের নিউজ অনুযায়ী এদেরকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে, এবং এখনও অনেক নিউজ আসা বাকি আছে। সো দেখা যাক এটার খোলাসা হওয়ার পর আসলেই কী কারণ বের হয়। কিন্তু যদি আমরা লাভ ট্রায়াঙ্গেলটাকে ধরে নিই, তাহলে এই ঘটনার পিছনে সোনামের যেমন দোষ তো অবশ্যই আছে, সোনামের মা বাবার দোষও কিন্তু কম না। তারা সোনামকে ফোর্সফুলি বিয়ে দিয়েছিল। সোনাম কিন্তু প্রথম থেকেই নিষেধ করে আসছিল যে আমি এই বিয়েটা করতে চাই না, কিন্তু এটা একটা ফোর্স ম্যারেজ ছিল। এই ঘটনাটা আমাদের প্যারেন্টসদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় ঘটনা। সন্তানকে কখনোই ফোর্সফুলি কারোর সাথে বিয়ে দিবেন না। তাকে সময় দিন, তাকে বুঝতে সময় দিন, কিন্তু বিয়ে কখনোই কোনো কিছুর সলিউশন হতে পারে না।
কারণ এখানে রাজা রঘুবংশীর কোনো অপরাধী ছিল না, শুধু কেউই এখানে আলটিমেটলি বাঁচতে পারেনি। আরেকটা ব্যাপার হচ্ছে, যত কিছুই হোক সোনাম হয়তো ফোর্স, তার বাবা মা যখন তাকে ফোর্স করে, সে বিয়েটা হচ্ছে বিয়ে করতে বাধ্য হয় ঠিকই, কিন্তু তার কাছে কিন্তু অনেকগুলো ওপেন রাস্তা ছিল। যেমন সে বাড়ি থেকে চলে যেতে পারতো, বাবা মাকে জোর করতে পারতো, কিংবা আর কিছু না হলেও রাজাকে সে শেয়ার করতে পারতো যে তার অন্য জায়গায় সম্পর্ক আছে। তখন অবশ্যই রাজা এই বিয়ের থেকে সরে আসতো। এই হত্যাকে কোনোভাবে জাস্টিফাই করা যায় না। এটা ছিল অত্যাধিক ঘৃণিত নির্মম একটি হত্যাকাণ্ড। তবে এই ঘটনার অ্যাঙ্গেল থেকে আমাদের শেখার আছে অনেক কিছু, এই কেস স্টাডি থেকেও শেখার আছে আমাদের অনেক কিছু। এই জন্যই আপনাদেরকে আমি কেসটার অনেকগুলো অ্যাঙ্গেল নিয়ে স্টাডি করেছি এখানে। আবারও অনেকগুলো ইউটিউবারের কাছ থেকে হেল্প নিয়েছি, অনলাইন পোর্টাল থেকে হেল্প নিয়েছি, এবং নিউজ মিডিয়া থেকে হেল্প নিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, এবং আমি এটাই বলবো যে আমাদের যেন এই ধরনের নির্মম ঘটনার মুখোমুখি কাউকেই না হতে হয়, এবং আমাদের জীবন যেন আসলেই অনেক সুন্দর ওয়েতে সামনের দিকে এগিয়ে যায়। আর রাজা রঘুবংশীর মতো এরকম নির্মম পরিণতি যেন পৃথিবীর কোনো মানুষের না হয়। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং নিজের টেক কেয়ার করুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।